যায় আসলে তারাই বোঝে যে কি তারা হারালো, কি তাদের সমস্যাগুলা হলো। ব্যারিস্টার আরমানের কথা যদি বলি, সে আমার এক ধরনের আত্মীয় হয়। বললাম একই চেম্বারে কাজ করতাম, আমার একটা ছোট ভাইয়ের মতোই। তো এই দীর্ঘ ৮টি বছর তার পরিবার যে কি পরিমাণ অ্যা অবর্ণনীয় কষ্ট সহ্য করেছে, কি যে একটা অবস্থার মধ্যে দিয়ে গিয়েছে তারা, এইটা আসলে এই অবস্থায় না পড়লে আসলে কারোর পক্ষে এটা অনুভব করা সম্ভব না। চিন্তা করেন একজন বৃদ্ধ একজন মা, একটা ইয়াং মহিলা, মেয়ে, তার ২ টা ছোট, ছোট শিশু সন্তানকে নিয়ে বাসায় আর কোনো পুরুষ মানুষ নেই। জানেও না তাদের সন্তান, তার হাসব্যান্ড, অ্যা স্বামী বেঁচে আছে না মরে গেছে। ভবিষ্যতে কি হবে? এই বাচ্চাগুলা তারা কেউ যদি এসে বাসার কলিং বেল টিপতো, দৌড় মেরে চলে যেত যে আব্বা হয়তো ফিরে আসছে। তো এবং যেইভাবে তাকে এই পুলিশ তো না, সাদা পোশাকের এই পেটোয়া বাহিনী, গুন্ডা বাহিনী, এবং এর মধ্যে একটা পার্শ্ববর্তী দেশের লোকজনও ছিল। সেটা বলছি, আমি আসছি সেখানে। তো যেভাবে টেনে হিঁচড়ে ফ্যামিলির লোকজনের সামনে থেকে তুলে নিয়ে গিয়েছিল। এইটা তো যে ধরনের ট্রমা, এটা কেউ এক্সপেরিয়েন্স না করলে এটা আসলে তার পক্ষে অনুভব করা সম্ভব না। এবং এই যে তুলে নিয়ে যাওয়া হলো, এরপরেও কিন্তু এই যে আপনার এই ইয়েটা ও হয়রানিটা, এটা কিন্তু থেমে যায় নাই। প্রতিনিয়ত একে তো তুলে নিয়ে গিয়েছে তাদের প্রিয়জনকে, তারপরে প্রতিনিয়ত তাদের বাসায় এসে এই করতো, প্রহসনের মতো একটা জিজ্ঞেস করতো, একটা হাস্য তামাশা আরকি, যে আপনারা আপনার ছেলেকে কোথায় লুকায় রাখছেন? আপনার স্বামীকে আপনি কোথায় লুকায় রাখছেন? এই ধরনের অত্যাচার, হয়রানি করতো। এবং যেটা বললাম, বাসায় কোনো পুরুষ মানুষ ছিল না, থাকতে পারে নাই অত্যাচারের কারণে। আরমানের বড় ভাই সালমান, তাকেও দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল। এবং এই ৮টি বছর, ৮টা বছর পরে যখন তার সাথে আমি দেখা করলাম, ১ম সে যখন বের হলো, আমার সাথে ভিডিও কলে কথা হলো। সেই আগের আরমান, হাসিখুশি আরমান, সেই মোটাসোটা আরমান, সে তো একেবারে অর্ধেক হয়ে গিয়েছিল। আরমানের কালারটা একটু ছিল, গাঢ় ছিল, একটু কালো ছিল। এই ৮টা বছর তাকে ঘরের মধ্যে বন্দি করে রাখার ফলে, একটা সেলে বন্দি করে রাখার ফলে, আলো বাতাস না পাওয়ার কারণে তার গোটা শরীরের কালার চেঞ্জ হয়ে গেছে। যে আরমান এরকম স্বাস্থ্যবান ছিল, তার সাইজটা পুরো অর্ধেক হয়ে গিয়েছে। মাথায় চুল ছিল, চুল পড়ে গিয়েছে। তো এই অবস্থায় তাকে দেখে তো আমি শকড। ১ম এ তো আমি চিনতেই পারিনি। পরবর্তীতে তার সাথে দেশে গেলাম, দেখা হলো, অনেক কথা হলো। সে কীভাবে সেখানে দিনগুলা কাটিয়েছে তার কাছ থেকে শুনলাম। যে তাকে ১ম এ তুলে নিয়ে যাওয়া হলো, যেই চোখটা গাড়িতে উঠিয়েই চোখটা বেঁধে ফেলা হয়েছিল। এবং ৮টি বছর তাকে চোখ অল্প সময়, শুধু বাথরুমে যাওয়ার সময় চোখটাকে একটু খুলতে সুযোগ দিত, আর চোখ খুলতে সুযোগ দেওয়া হয় নাই। যার কারণে তার চোখে, তার বয়স কত, ৪০ হইছে মনে হয় এখন। এই বয়সে তার ২ চোখেই ছানি পড়ে গিয়েছে এবং ছানির অপারেশন করতে হয়েছে। এবং পরবর্তীতে হাতে হ্যান্ডকাফ পরিয়ে রাখতো, সবসময় হ্যান্ডকাফ পরিয়ে রাখতো। এবং এই হ্যান্ডকাফ পরা অবস্থায় তাকে সব কিছু করতে হতো, ঘুমাতে হতো। তো যার কারণে আরও কী করছে তারা, সবটা তো বোঝা মুশকিল। খাবার মধ্যে কোনো বিষ কি দিয়েছে কিনা, কিংবা অন্য কিছু করছে কিনা। তো একটা যেটা দেখলাম তার সমস্যা, এই ঘাড়ের ৩টা হাড় ক্ষয়ে গিয়েছে। মানে এত ছোট বয়সে এভাবে হাড় ক্ষয়ে যাওয়া, ঘরে বসে বসে, কোনো যুদ্ধ না, কোনো মারামারি না, কিছু না, এটা অবাক করা বিষয়। এবং আমরা এটা সন্দেহ করছি হয়তো বিষক্রিয়ার কারণেই হতে পারে। তো এটা এখন তাকে অপারেশন করতে হবে। ডাক্তারদের ২ টা অপিনিয়ন, যে যেহেতু বয়স কম, হয়তো ঠিকও হয়ে যেতে পারে। কিন্তু অধিকাংশ বিশেষজ্ঞরা বলছে যেভাবে ড্যামেজ হয়েছে হাড়গুলা, এটা হয়তো আর রিকভার করবে না, অপারেশন করতে হবে। তো আর যে মেন্টাল ট্রমা, বিশাল একটা মেন্টাল ট্রমা। তাকে বাইরের কোনো আলো বাতাস দেখতে দেওয়া হয় নাই, এবং সারাক্ষণ এক্সস্ট একটা ফ্যান, ইন্ডাস্ট্রিয়াল ফ্যান রাখা হতো রুমের মধ্যে, যাতে করে বাইরের কোনো শব্দ ভিতরে না আসে, এবং বাইরের আলো তো আসতোই না। এবং আজানের সময় তারা মিউজিক ছেড়ে দিয়ে রাখতো, যাতে করে আজানটাও শুনতে না পারে। এবং সেখানে সে এই খাবার-টাবারে যে কষ্টগুলা দিত, এইগুলোর থেকে বাঁচার জন্য সে রেগুলার রোজা রাখত। এবং এইভাবে মানসিকভাবেও যেভাবে টর্চার করতো, আশেপাশের বিভিন্ন বন্দীদেরকে নিয়ে তাদের
কে মারতো, এই মারের শব্দগুলা তাদের কানে আসতো। অত্যাচারের নির্যাতনের যে চিৎকার চেঁচামেচি এগুলা কানে আসতো। তো এই মানসিক টর্চারের এক পর্যায়ে আরমান ২ বার এই ভিতরেই ওই আয়নাঘরের ভিতরেই সে এটা ফিট হয়ে যায়, অজ্ঞান হয়ে গেছিল। এবং এরপরেও তাকে কিন্তু সেভাবে ট্রিটমেন্ট করা হয় নাই। তো এরকম অবস্থা ছিল তাদের। এবং এই তাকে যখন এই এই গভর্নমেন্ট যখন চলে গেল, আমরা আলাপ করছিলাম যদি এই গভর্নমেন্ট ঘুণাক্ষরেও টের পাইতো যে আগামী ১-২ ঘন্টার মধ্যে আমাদেরকে চলে যেতে হবে কিংবা একদিনের মধ্যে চলে যেতে হবে, হয়তো তাদেরকে হয়তো শেষ করে দিয়ে যেত। কিন্তু আল্লাহর রহমত, তারা এই কাজটা করতে সক্ষম হয় না, আল্লাহ হায়াত রেখেছিলেন। তারা দুজনেই ফিরে এসেছে। তো এরকম একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিককে এইভাবে অত্যাচার করতে পারে, এভাবে কোনো অ্যাকাউন্টেবিলিটি ছাড়া গুম করে রাখতে পারে, এটা আসলে অবিশ্বাস্য। বাংলাদেশের আইন অনুযায়ী আপনি কাউকে ২৪ ঘন্টার বেশি আদালতে হাজির করা ছাড়া এভাবে আটকে রাখতে পারেন না। এটা আপনার বাংলাদেশের সংবিধান অনুযায়ী এটা বেআইনি, এটা হলো অসাংবিধানিক। এরকম হলে হাইকোর্টে রিট করার সুযোগ আছে, আমরা করেছিলাম। কিন্তু ফ্যাসিবাদের দোসর এই তৎকালীন বিচার ব্যবস্থা, বিচারকগণ, তারাও ছিল ফ্যাসিবাদের দোসর। তারা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার জন্য গত আওয়ামী সরকারকে সহযোগিতা করেছিল। তারা আমাদের এই যে রিটকে কোনো আমলেই নেয় নাই। এবং দীর্ঘদিন তারা অস্বীকার করেছে যে তাকে আটকে রাখা হয়নি, তারা জানে না কোথায় আছে। এবং তারা ঠাট্টা মশকরা করতো আমাদের সাথে, যে কিছু মানুষ ফিরে আসছে, এই আরমানকে হয়তো আমরা নিজেরাই লুকিয়ে রেখেছি কিংবা সে নিজেই লুকিয়ে আছে, এ ধরনের কথাবার্তা বলতো। তো এইগুলা এই যে এখন তো প্রকাশ পেয়েছে, আরমানের মতো এরকম ২-২৫০ লোককে এভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছে, যাদের আমরা নাম জানি। কিন্তু আরও কত লোককে যে এভাবে গুম করে দেওয়া হয়েছে আল্লাহই ভালো জানে। ইলিয়াস আলী এখনও ফিরে আসে নাই। ২০০-র উপরে এরকম গুম হয়ে যাওয়া নোটেবল মানুষ, তারাও ফিরে আসে নাই। তাদের কি অবস্থা, তাদের ফ্যামিলিরা কিভাবে আছে, কিভাবে ছিল এতদিন, এইগুলা আসলে পরিপূর্ণ তদন্ত হওয়া দরকার। এবং এইগুলার এক একটা অপরাধের জন্যই তো এই শেখ হাসিনা সহ তাদের দোসরদের সবার ফাঁসি হওয়া উচিত। এই মানবতা বিরোধী ট্রাইব্যুনালের নতুন চিফ যে বলছেন, যেই পরিমাণ অভিযোগ, যেই পরিমাণ এভিডেন্স আছে, দলিল প্রমাণ আছে এদের মানবতা বিরোধী অপরাধের, এইগুলার যদি সত্যিকারের অর্থে বিচার হয় তাহলে শেখ হাসিনাকে ১৪ বার ফাঁসি দেওয়া যাবে। তো আমরা আশা করি যে বর্তমান সরকারের অঙ্গীকার, এই সমস্ত গত ফ্যাসিবাদী সরকারের সমস্ত অপকর্মের বিচার, তদন্ত হবে, অপকর্মগুলোর তদন্ত হবে এবং তাদের বিচার হবে। আমরা সেই বিচারের অপেক্ষায় আছি। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার মোমেন। আপনি বলছিলেন যে আরমানকে যখন তুলে নিয়ে যাওয়া হয় তখন পার্শ্ববর্তী দেশের উপস্থিতি, পার্শ্ববর্তী দেশের ফোর্সের যে উপস্থিতির কথা বলছিলেন, এই বিষয়টা আপনি যদি আমাদেরকে একটু খুলে বলতেন। না, আরমানের সাথে আমার কথা হয়েছে, সে আমাকে বলল যে যেখানে তাকে আটকে রাখা হয়েছিল ২টা জায়গায় তাকে নিয়ে যাওয়া। প্রথমে একটা জায়গায় নিয়ে গেল, তারপর আরেকটা জায়গায় রাখা হলো। সেখানে তাকে যারা ইন্টারোগেট করতো তাদের মধ্যে লোকজন ভারতীয় ভাষায় কথা বলতো এবং তারা ভারতীয় ছিল। তো এইটা অনেকের কাছ থেকেই এটা আমরা এভিডেন্স পেয়েছি যে এই সমস্ত সরকারের অপকর্মের সাথে ভারতীয় লোকজন যুক্ত ছিল। এখন তারা ভারত সরকারের রয়্যাল লোক নাকি অন্য কিছু, এইটা এই সরকারের দায়িত্ব খুঁজে বের করা। এবং এইগুলা আসলে আমাদের দেশের সার্বভৌমত্বের উপরে এটা হুমকি, হামলা। গত সরকার যদি সত্যিকার অর্থে এরকম রিউমার আছে, এরকম মানুষের সন্দেহ আছে এবং আমাদের কাছে বিভিন্ন এভিডেন্সও আছে যে গত সরকার যে সমস্ত বিচারের নামে প্রহসনগুলো করেছিল এবং খুন, এই অত্যাচার নির্যাতন করেছিল বিরোধী দলদেরকে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য, এর সাথে পার্শ্ববর্তী দেশের ভারতের নাম বলতে আমার দ্বিধা নেই, সংযোগ ছিল, সংশ্লিষ্টতা ছিল। এইগুলাকে আসলে সুষ্ঠু তদন্ত করা দরকার এবং এইটার ভিত্তিতে পরবর্তীতে আমাদের দেশের সাথে ভারতের সম্পর্ক কী হবে, এটা অনেকটাই নির্ভর করছে এইগুলো আসলে সুষ্ঠু তদন্তের উপরে এবং এগুলোর আউটকামের উপরে।